চায়না সফর ব্যর্থ হলে তিনি যখন ওয়াশিংটনে গেলেন এবং সেখানে যখন তিনি সাফল্যের ঢেকুর তুলছেন, ঠিক সেই মুহূর্তে সেই আমেরিকার প্রেসিডেন্ট চায়নায় গিয়ে আসলে কি করলেন? চায়না সফর কি তার সফল হলো নাকি ব্যর্থ হলো? আজকে এই দুটো বিষয় নিয়ে আলাপ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000 সালের মার্চ মাসে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একদিনের জন্য বাংলাদেশ সফর এসেছিলেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এবং সেবার বিল ক্লিন্টন এসে বাংলাদেশের কাছে গ্যাস চেয়েছিলেন এবং বাংলাদেশের গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে নিয়ে যাবে মার্কিন কোম্পানির মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা সেই শর্তে রাজি হননি এবং শেখ হাসিনা দাবি করেন যে তার ফলে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয় একটি পাতানো নির্বাচনের মাধ্যমে। 2000 সাল থেকেই আমেরিকার বাংলাদেশের গ্যাসের উপরে কুনজর ছিল। এইবার আমরা দেখলাম গত 14ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জ্বালানি সচিবের সাথে, জ্বালানি সেক্রেটারির সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছেন এবং এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি সরবরাহ এখন মার্কিন প্রতিষ্ঠান শেভরন এবং এক্সেলারেট এনার্জির নিয়ন্ত্রণে চলে গেল বলে ধারণা করা হচ্ছে। 2026 সালের 12 এবং 13ই মে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, শেভরনের প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসা এবং এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভেন কোবোসের সঙ্গে বৈঠক করেছেন এবং 14ই মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে স্ট্র্যাটেজিক এনার্জি কোঅপারেশন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে এবং ধারণা করা হচ্ছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। ডক্টর খলিলুর রহমান বেসিক্যালি আমেরিকার থেকে বাংলাদেশে ইমপ্লান্ট করা হয়েছিল। ইউনূসের সরকারে তিনি ছিলেন, সেখান থেকে তারেক রহমানের সরকারে তিনি এসেছেন, অথচ তিনি কখনো বিএনপি করেনি। ওই যে 2000 সালে যে কুনজর পড়েছিল সেটি বাস্তবায়িত হলো গত 14ই মে এবং এই বাস্তবায়নের অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং তিনি মনে করেন যে তার বাংলাদেশে মার্কিন যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি তিনি সাফল্যের সাথে শেষ করেছেন। এই যে একটা এমওইউ স্বাক্ষরিত হলো, বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বা পেট্রো বাংলা এরা কিন্তু কেউ তেমন কিছু জানে না। এমনকি এ ধরনের এমওইউ স্বাক্ষরিত হবার আগে যে আইন মন্ত্রণালয়ের একটা মতামত নেওয়া হয়, তারা এই এমওইউ ড্রাফট পড়ে দেখে, সেগুলো কিচ্ছু করা হয়নি। জাস্ট মিস্টার ডক্টর খলিল ওয়ান্টেড ইট অ্যান্ড হি ডিড ইট উইথ ইউএসএ। এবং বর্তমান বিএনপি সরকার বলেন, বিরোধী দল জামাত বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু মুখে তালা দিয়ে বসে আছে। অথচ আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে চরমভাবে দাসত্ব, এই যে দুটো মার্কিন কোম্পানির হাতে আমাদের মূলত গ্যাস সরবরাহ তুলে দেওয়া হলো, এখানেই শেষ না। এরপরে তারা বাংলাদেশে কোনো এক সময় মার্কিন নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি করারও প্ল্যান করছে এবং আপনারা যদি দেখেন যে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ ভিড়ছে, তাহলে অবাক হবেন না এবং ধারণা করা হচ্ছে এটা হয়তো 1 বছরের মধ্যেই হবে। কক্সবাজার বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর দুটোকেই তারা ব্যবহার করতে চায়। কক্সবাজার বিমানবন্দরের পাশে একটা 5 কিলোমিটারের একটা জায়গা আছে, যেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প গড়ে তুলেছিলেন শেখ হাসিনার সরকার, সেটার উপরে আমেরিকার একটা নজর আছে। আমেরিকা যদি চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলে ঘাঁটি করতে পারে, তাহলে তারা সমুদ্র পথে একটা ব্যাপক সুবিধা পাবে, বঙ্গোপসাগরের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হবে এবং সেটা তারা করবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার শর্তে, ক্ষমতায় থাকার লোভে তারেক রহমান এবং এই জামাত সবাই মিলে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে এবং এই যে তুলে দেওয়া, এর বিনিময়ে
বাংলাদেশের কিন্তু কোনো কিছু পাওয়া নেই। সার্বভৌমত্ব, স্বাধীনতা বিসর্জন দেওয়াই একমাত্র নয়, বাংলাদেশে আমেরিকার কেবল শুধু নেওয়ার প্রকল্প আছে। আমেরিকা বাংলাদেশকে কিছু দিয়েছে বলে, দেবে বলে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর নিজের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, নিজের দেশের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের সাথে দাসত্ব চুক্তি স্বাক্ষর করে কিছু পাওয়া না পাওয়ার প্রশ্ন তো আসেই না। তো এই যখন ডক্টর খলিলের সাফল্য আমেরিকার দালাল হিসেবে বাংলাদেশের হো মা সারা করে দিয়েছেন সাফল্যের সাথে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রাম্প আমেরিকা এলেন তার দলবল নিয়ে, কি পেলেন তিনি? বরং একটু ইতিহাসের দিকে ফিরে যায়। গ্রেট হলে যখন চীনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের মিটিং হচ্ছিল, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তারা থুসি দিস ট্রাপ এড়াতে চায়। থুসি দিস ট্রাপটা আসলে কি? 2400 বছর আগে গ্রিক ইতিহাসবিদ এই থুসিডিসিস এই ট্রাপের কথা বলেছিলেন। এটা একটা ফাঁদ। যখনই একটা প্রতিষ্ঠিত পরাশক্তি, সুপার পাওয়ার দেখে যে আরেকটা রাইজিং পাওয়ার ওই সুপার পাওয়ারের প্রতি থ্রেট হয়ে উঠছে, তখন ওই সুপার পাওয়ার একটা যুদ্ধ শুরু করে দেয় যাতে রাইজিং পাওয়ারটা তার কাছাকাছি না আসতে পারে। গ্রিক ইতিহাস দেখলে জানা যায় যে গ্রিক নগরী এথেন্স যখন উঠে আসছিল, উত্থানের মুখের একটি শক্তি, তখন প্রতিষ্ঠিত নগরী পরাশক্তি যেটা স্পার্টা, তারা চেয়েছিল এথেন্সের উত্থান রহিত করতে। সুতরাং এথেন্স এবং স্পার্টার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে স্পার্টা জয়লাভ করেছিল। এথেন্সকে তারা হারিয়েছিল ঠিকই, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে দেখা গেল স্পার্টা তার ক্ষমতা হারিয়েছে। এই কথা কেন চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বললেন? চীনের প্রেসিডেন্ট এর আগে 2015 সালে হেনরি কিসিঞ্জারের সামনেও বলেছিলেন। হেনরি কিসিঞ্জার হলো এক সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো এই হেনরি কিসিঞ্জারের সামনে বা ডোনাল্ড ট্রাম্পের সামনে যে থুসি দিস ট্রাপ, যেটাকে পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম এলিসন এটাকে আরো ফ্লারিশ করেছেন। তো এইটা বর্তমান প্রেক্ষিতে এভাবেই বলা যায় যে আমেরিকা সুপার পাওয়ার, চায়না রাইজিং পাওয়ার। সো চায়না আশঙ্কা করছে যে তারা আমেরিকা নিশ্চয়ই চায়নার সাথে যুদ্ধে জড়াতে পারে, যেহেতু ইতিহাস বলে যে 16 বার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তার মধ্যে 12 বারই পরাশক্তি এবং রাইজিং পাওয়ারের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। তো চায়না এই যুদ্ধটা এড়াতে চায়। চায়না চায় যে আমেরিকা তাদের ইকুয়ালি ট্রিট করুক, যেন যুদ্ধে না যায়। আমেরিকা যেন চায়নাকে প্রতিরোধ করার বা কন্টেইন করার চেষ্টা না করে। কিছু স্পর্শকাতর ইস্যু রয়েছে, যেমন তাইওয়ান ইস্যুতে আমেরিকার অবস্থানটাকে চায়না কখনোই ভালো চোখে দেখে না। ট্রাম্প এবার একটা বুদ্ধি নিয়ে গিয়েছিল। এই আমেরিকান কোম্পানি এনভিডিয়ার নাম আপনারা শুনেছেন। এনভিডিয়া চিপ বিক্রি করে, চিপ বানায়। এই চিপ হলো যে কম্পিউটারের সিপিইউ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য প্রয়োজন হয়। তো এই এনভিডিয়া H200 চিপ তৈরি করেছে, খুবই শক্তিশালী। তো ট্রাম্প বলেছিল যে চীনের 10টা কোম্পানিকে এনভিডিয়া 75,000 পিস করে চিপ বিক্রি করবে এবং এর ফলে ট্রাম্প সরকার বা আমেরিকার সরকার এনভিডিয়ার যে লাভটা হবে তার 25% নিবে। কিন্তু চায়না বলেছে যে না, আমরা তোমাদের কাছ থেকে চিপ কিনবো না। কারণ চায়না মনে করে যে আজকে ফুসলায় চিপ ধরায় দিল এবং এই চিপ ধরানোর মধ্য দিয়ে চাইনিজ প্রযুক্তির উপরে একটা কন্ট্রোল নিয়ে নিল আমেরিকান কোম্পানি, এবং আবার ট্রাম্প একটা ফাইজলামি শুরু করে দিল। আবার একটা সময় ছিল যখন এই আমেরিকান চিপসের 90% বেশি চায়না কিন্তু এই ট্রাম্পের এই ট্যারিফের ফাইজলামি শুরু করার ফলে আজকে এর ধমক দেয়, কালকে অমরের ধমক দেয়, কালকে চায়নার সাথে ব্যবসা বন্ধ করে। চায়না কি করছে? নিজেরাই চিপস বানানো শুরু করছে এবং সেই যে 90% চিপস কিন্তু আমেরিকার থেকে, চায়না কিন্তু এখন 0 চিপস কেনেই না বলতে গেলে।
অর্থাৎ চায়না চিপস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এবং এই যে ট্রাম্প এই সফরে চেয়েছিল চায়নাকে এই চিপস বিক্রি করে একটা ফাঁদে ফেলাইতে, সেটাতেও ট্রাম্প ব্যর্থ হয়েছে। এবং ট্রাম্পের যারা সফর সঙ্গী ছিল তারাও বলেছে, ট্রাম্প নিজেও স্বীকার করেছে যে চীন এবার আমাদের কাছ থেকে চিপ কিনতে অস্বীকৃতি জানিয়েছে।